শুভম সপেয়া। কতদিন পরে যে এই বাক্যটা উচ্চারণ করলাম, একটা অদ্ভুত শিহরণ, একটা অদ্ভুত উদ্দীপনা অনুভূত হলো। 35-36 বছর হয়ে গেল রানা প্রতাপ সব্যসাচীর আসরের সাথে আমি প্রত্যক্ষভাবে আর জড়িত নই। আমি কেন, আমরা অনেকেই গত 25-30 বছর সেইভাবে আমাদের আসরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু ভেতরে একটা কোথাও সবারই রয়ে গেছে। যে সমস্ত সোনার কাঠি বা কর্মী আমরা যারা রানা প্রতাপ সব্যসাচীর আসরে ছিলাম, এত মন প্রাণ ঢেলে ভালোবেসেছিলাম যে আমার ধারণা কেউই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেটা বলতে পারবো না। সবচেয়ে বড় প্রাপ্তি যেটা আমাদের জীবন থেকে প্রত্যক্ষভাবে হারিয়ে গিয়েছিল, সেই রানা প্রতাপ সব্যসাচীর আসরকে আমরা আবার ভার্চুয়াল মাধ্যমে ফিরে পেয়েছি। একটু অতীতে ফিরে যাই। 27 নভেম্বর 1977 মুরারিপুকুরে প্রতাপ সংঘের পরিচালনাধীনে সজল কুমার ঘোষের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো রানা প্রতাপ সব্যসাচীর আসর। সজলদার সঙ্গে আমরা আরও অনেকেই ছিলাম। তারপরে 78, 79, 80 থেকে 85, 86, 87 পর্যন্ত আমরা দুর্ধর্ষ গতিতে এগিয়ে গিয়েছিলাম এবং আমাদের দেখে উল্টোডাঙ্গা মুরারিপুকুর অঞ্চলে আরও 6-7টা আসর গড়ে উঠেছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা সোনারকাঠিরা বা কর্মীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেলাম। আসরও বোধহয় 91-92 সাল পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে অবশেষে বন্ধ হয়ে গেল। শুধু বন্ধ হয়ে যায়নি, আমাদের মনের জানলাগুলো সেগুলো খোলাই ছিল। ঘটনাচক্রে আমরা আবার ভার্চুয়ালি একত্রিত হয়েছি, সে প্রসঙ্গে একটু পরে যাব। তার আগে বলে নিই, আজকে আমরা একটা অভূতপূর্ব অনুষ্ঠানে নিজেদের ফিরে পেয়েছি। গত 30 মে আমাদের একটা ভার্চুয়াল সেমিনার হয়েছিল। সেখানেই ঠিক হয়েছিল যে আগামী 13ই জুন সন্ধ্যে 7টায় আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব, মূলত রবীন্দ্র নজরুলকে নিয়ে। বাস্তবে সেটা দাঁড়িয়েছে আনন্দ সন্ধ্যা, যার আজকের শিরোনাম মোরা মিলেছি আজ। অনুষ্ঠান শুরু করছি রবীন্দ্র নৃত্য দিয়ে। আমার মুক্তি আলোয় আলোয় পরিবেশনা করছে রিঙ্কু বন্দ্যোপাধ্যায় রায়। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়।
পরবর্তী অনুষ্ঠান জয় গোস্বামীর কবিতার আবৃত্তি করবেন আমাদের রানা প্রতাপ সৎপেয়েছের আসরের প্রতিষ্ঠাতা এবং প্রথম সংঘমিত্র সজল কুমার ঘোষ। কবিতার শিরোনাম কে জন্মায় হে বৈশাখ। কবি জয় গোস্বামীর কে জন্মায় হে বৈশাখ। রৌদ্রদিন তোমার গান বৃষ্টি দিন, অন্ধকার বনের পথ শালপিয়ার ধূলিধূসর ফুলগুলি দল বেঁধে স্কুলের রিহার্সাল। কোথায় আজ দিন কাটে? ভোরবেলায় মায়ের চোখের জল, ছোটবেলার স্কুল পোশাক, নদীর ধার বেলতলা, শ্যাম সবুজ মফস্বল। ও রাঙা পথ, ও ভাঙা পথ দেশ জোড়া, মনে রাখিস? তোরা এসব মনে রাখিস? পথে এখন নতুন বিষ, ছোট্ট থেকে বড় হওয়ার নতুন বিষ, পুরনো বিষ মনে রাখিস? কেউ কি বিষ ধুইয়ে দেয় রৌদ্রদিন, বৃষ্টি দিন মুছিয়ে দেয়? একটি লোক ঘুরে বেড়ায়, মিলিয়ে যাওয়া এক বালক। এই পথেই ঘুরে বেড়ায়, ধরে বাতাস, হাওয়া মুঠোয় সে উড়ে যায় পচা পুকুর, কলোনি মাঠ, রেল লাইন, খুন খারাপ মফস্বল। ঘরে ঘরে ছেঁড়া চটির টিউশনি, শ্যামলীদের মাধবীদের গান শেখা, লণ্ঠন আর মোমবাতির রাত জাগা, খোকন স্যার, স্বপন স্যার, স্বপ্নাদি সবার গায়ে ছড়িয়ে দেয় নিজের গান। সেই গানে রং লাগায় গরিব সব বাপ মায়ের চোখের জল। রৌদ্র পায়, বৃষ্টি পায়, রৌদ্র নিয়ে বৃষ্টি নিয়ে প্রতি বছর সবার চোখ আড়াল দিয়ে প্রতি বছর কে জন্মায় হে বৈশাখ, কে জন্মায়। আবার রবীন্দ্রনাথের আবৃত্তিতেই ফিরে যাই। এবারের আবৃত্তি পূজার সাজ। পরিবেশনা শুভেন্দু রায়। শুরু করছি আমার ছোট্ট নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটোছুটি করে তাই, আনন্দে দু হাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছো কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহেনার জননীরে বার বার কহে, মাগো ধরি তোর পায়ে। বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেনা মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা, দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে, কহিল, চাহি না মা। রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছে কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে। এ জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারে।
মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়। দালান সাজাতে গেছে রাত, মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনে মধু উঠিল কাঁদিয়া, কহিল বাবা আমার তরে কিনে আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনে রায় মহাশয় হাসিয়া মধুরে কহে, সেই জন্য ভাবনা কি বাত। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু যায় ঘরে ধেয়ে, হাসি আর নাহি মুখে ধরে। বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে, দেখো কাকা দেখো চেয়ে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনে কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত। হই দুঃখী হই দিন, কাহারো রাখি না ঋণ, কাহারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। ধন্যবাদ। শুভম সপিয়া। এবারে নজরুল গীতি খেলিছ এ বিশ্বলয়ে, শিল্পী গৌতম দত্ত। এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ।
তারকার বিশ্বসে খেলে না তব হে উদাসী করিয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসে খেলে না তব হে উদাসী করিয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ নাচ গান আবৃত্তি সবই তো হলো। এবারে রবীন্দ্রনাথ সম্পর্কে দু চার কথা বলবেন আমাদের আসরের প্রবীণ কর্মী মনতোষ নাগ। শুভ সন্ধ্যা। রানা প্রতাপ সপ্তাহীর আসরের তদানীন্তন সোনারকাঠি এবং কর্মীদের জানাই যথাযথ সম্ভাষণ। আজকের এই অনুষ্ঠান পর্বের মূল যে বিষয় রবীন্দ্র নজরুল সন্ধ্যা। রবীন্দ্রনাথ সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই, তবুও অনুষ্ঠান উপলক্ষে দু এক কথা বলতে হয়, তাই বলছি। এই মুহূর্তে রবীন্দ্রনাথের যে চরিত্রটি সবথেকে বেশি প্রাসঙ্গিক, অমল চরিত্র। বর্তমানে আমরা পৃথিবীর সবাই অমলের মতন জীবনযাপন করছি। অমলের চরিত্র পাঠ করার সময় আমরা ঠিক তার মর্ম, যন্ত্রণার মর্ম আমরা বুঝতে পারিনি সেই সময়, কিন্তু এখন সেটা আমরা উপলব্ধি করছি বেচারি অমল কিভাবে তার জীবন অতিবাহিত করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখটি নিয়েও আমাকে ভাবায়। সবাই জানি 25শে বৈশাখ, কিন্তু ইংরেজি তারিখ 7ই মে। বেশ কয়েক বছর আগে তার নিমতলা শ্মশানের রেস্টিং প্লেসে একটা ফলক খোদাই করা ছিল, তাতেই চোখ পড়ল তার ইংরেজি জন্ম তারিখ হচ্ছে 7 মে। আমার জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত 25শে বৈশাখ কখনোই 7ই মেতে উদযাপিত হয়নি। সাধারণত 9 বা 8 মেতেই সীমাবদ্ধ থাকে। গ্রুপের সবাইকে বিষয়টা একটু ভাবতে বলবো। রবীন্দ্রনাথের কথা বলতে গেলে এক কথায় বলা যায় তিনি ছিলেন সাহিত্য ও সংস্কৃতির A to Z। শুভ জন্মদিনের গান, যৌবনের গান, শুভ অনুষ্ঠানের গান, প্রকৃতির গান, ঋতু বৈচিত্র্যের গান, সব তিনি আমাদের
জন্য দান করে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনধারা যেভাবে প্রবাহিত হয়েছিল, কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে কিন্তু পুরো বিপরীত। তার জন্ম থেকে মৃত্যু পুরোটাই তাকে স্ট্রাগল করতে হয়েছিল। তার 10 বছর বয়সের সময় তার পিতার মৃত্যু হয়। পিতার কর্মস্থলেই 10 বছরের বালককে সেই দায়িত্ব পালন করতে হয় অর্থাভাবে। যতদূর জানি তার লেখাপড়া অর্থভাবে মাধ্যমিক পর্যন্ত পড়ল, কিন্তু মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় তিনি অংশগ্রহণ করতে পারেননি অর্থাভাবে। তারপর 18 বছর বয়সেই তিনি বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে বেঙ্গল রেজিমেন্টে তিনি যোগ দেন। যার শির চির উন্নত, বিদ্রোহী, বিপ্লবী, তিনি কি কখনো থাকতে পারেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে? 4 বছর পর তিনি সেখান থেকে চলে এসে তার লেখনীর মাধ্যমে তার বিদ্রোহী ভাব পরিস্ফুটিত করলেন এবং কিছুদিনের মধ্যেই ইংরেজ সরকার তাকে জেলবন্দি করলেন। সেখানেই তিনি রচনা করলেন রাজবন্দির জবানবন্দি। আমার বেশ মনে আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কান্ডারি হুঁশিয়ার, কারার ওই লৌহ কপাট বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে ছিল অনুপ্রেরণা স্বরূপ। একদিন বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীনতার বহু আগে থেকেই কবি অসুস্থ ছিলেন। বর্তমান ঝাড়খণ্ডের রাঁচিতেও তার চিকিৎসা হয়েছিল, কিন্তু তার যে রোগ সেটা কিউরেবল নয়। তিনি প্রায় মাঝ বয়স থেকেই স্মৃতিভ্রংশ, মুখ ও বধিরে পরিণত হয়েছিলেন। 72 সালে বাংলাদেশে তিনি যান, যদিও ভারত সরকারের অনুমতিক্রমেই তিনি বাংলাদেশে গিয়েছিলেন। সেখানেই তিনি বেশ কয়েক বছর ছিলেন। ইতিমধ্যেই তার পত্নী বিয়োগ হয়। তিনি অনুভব করতে পেরেছিলেন, কিন্তু ভাষায় আর প্রকাশ করার মতন সুযোগ তার কাছে ছিল না। কবির কনিষ্ঠ পুত্র তার আগেই মারা যান। এই সব ব্যথা বেদনায় তিনি আরও জর্জরিত হয়ে পড়েছিলেন। অবশেষে 1976 সালে তিনি মারা যান। ঢাকা ইউনিভার্সিটির পাশেই মসজিদে হচ্ছে তার রেস্টিং প্লেস। তিনি ছিলেন সাম্যবাদের চিন্তাধারায় বিশ্বাসী। তাই তো তিনি বলতে পেরেছিলেন, পৃথিবীর যা মঙ্গল তা সাধিত হয় অর্ধেক তার নারী এবং অর্ধেক তার নর। সবশেষে একটি লাইন বলেই শেষ করছি, একই বৃন্তে দুটি কুসুম, রবীন্দ্র নজরুল। ধন্যবাদ। এবারে একটা পারিবারিক অনুষ্ঠান। দত্ত পরিবারের স্বামী, স্ত্রী এবং পুত্র সন্তান নিবেদন করছেন। এরা হলেন আমাদের
আসরের সোনার কাঠি অরিন্দম দত্ত, তার স্ত্রী সুস্মিতা দত্ত এবং পুত্র অপ্রতিম দত্ত। রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনকে নিয়েই এদের এই পারিবারিক প্রয়াস। শুভম সপেয়া। বর্তমান অশান্ত সময় যখন মানবজাতি অস্তিত্ব রক্ষার সম্মুখীন, তখন ধর্মীয়, সাম্প্রদায়িক বা সামরিক প্রতিযোগিতা আমাদের দাঁড় করিয়ে দেয় বিবেকের আয়নার সামনে। প্রশ্ন জাগে মনুষ্যত্ব নিয়ে, প্রশ্ন জাগে ভ্রাতৃত্ববোধ নিয়ে। তাই তো নজরুল আর রবীন্দ্রনাথ আজও এত প্রাসঙ্গিক। বিদ্রোহী কবি প্রশ্ন তোলেন লাল রঙের প্রতি সাম্রাজ্যবাদীদের ভালোবাসা নিয়ে, প্রশ্ন তোলেন প্রকৃতির উপহারের প্রতি তাদের অধিকার নিয়ে। আর কবিগুরু আমাদের শোনান বিশ্ব মন্দিরের কথা। তিনি উপহাস করেন সর্বশক্তিমানকে খোঁজার উন্মাদনাকে। সুসজ্জিত মন্দির বা ঘরের চার দেয়ালের মাঝে দেবতার অস্তিত্বকে তিনি প্রশ্নের সামনে এনে দাঁড় করান। তিনি আহ্বান করেন নিত্য মঙ্গল কাজে রত হবার জন্য। এই প্রসঙ্গেই আমাদের পরিবারের ছোট্ট নিবেদন। নিদ্রা দেবীর মিনার চূড়ে মুয়াজ্জিনের শুনছি আরাব, পান করে নে প্রাণ পেয়ালায় যুগের আলোর রুদ্র শরাব। উষায় যারা চমকে গেল তরুণ রবির রক্ত রাগে, যুগের আলো তাদের বলো প্রথম উদয় এমনি লাগে। সাতরঙা ওই ইন্দ্রধনুর লাল রংটাই দেখলো যারা, তাদের গায়ে মেঘনামায় ভুল করেছে বর্ষাধারা। যুগের আলোর রাঙা উদয়, ফাগুন ফুলের আগুন শিখা, সীমন্তে লাল সিঁদুর পরে আসছে হেসে জয়ন্তিকা। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর, প্রভাত অম্বর মাঝি, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে। হ্যারো গো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে। হ্যারো গো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে, শোভন মঙ্গল সাজে। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর, প্রভাত অম্বর মাঝি, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস রে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই বুঝিস সঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। কলুষ কলমশ বিরোধ বিদ্বেষ, হোক নির্মল হোক নিঃশেষ। চিত্তে হোক যত বিঘ্ন অপগত, নিত কল্যাণ কাজে। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। মৈত্রী বন্ধন
সঙ্গীত বাজি ধ্বনিল রে ধ্বনিল রে। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা। রবীন্দ্রসঙ্গীত গাইছে অপর্ণা পাল কুণ্ডু। সোনারকাঠি বোনেদের নামের সঙ্গে দুটো করে পদবী এই জন্যেই জুড়ে দিচ্ছি, শুধু অপর্ণা কুণ্ডু বললে আমিও চিনতাম না, অনেকেই চিনতে পারবো না, আমরা অপর্ণা পালকেই চিনি। এই জন্যেই সোনারকাঠি বোনেদের প্রত্যেকেরই নাম যখন উচ্চারণ করব, তারা যে পদবীতে পরিচিত ছিল সেটাই বলবো। পরবর্তী ক্ষেত্রে বিবাহসূত্রে তারা যে পদবী অর্জন করেছে সেটাকেও বলবো। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মন রে মোর পাথারে শ্রী দিশেহারা। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মন রে মোর পাথারে শ্রী দিশেহারা। নিবিড় ঘন আধারে বিষাদে হয়ে ম্রিয়মাণ বন্ধনা করিও গান। বিষাদে হয়ে ম্রিয়মাণ বন্ধনা করিও গান। সফল করি তোর প্রাণ টুটিয়া মোহকারা, মন রে মোর পাথারে শ্রী দিশেহারা। নিবিড় ঘন আধারে রাখিও বল জীবনে, রাখিও চির আশা। শোভনয়ে ভুবনে রাখিও ভালোবাসা। রাখিও বল জীবনে, রাখিও চির আশা। শোভনয়ে ভুবনে রাখিও ভালোবাসা। সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে। সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে। ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধা ধারা, মন রে মোর পাথারে শ্রী দিশেহারা। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মন রে মোর পাথারে শ্রী দিশেহারা। নিবিড় ঘন আধারে। এবারের শিল্পী কমলাকান্ত সাহা ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর কবিতাটা আবৃত্তি করে শোনাবে। জন্মান্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক।
আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখালে বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরের সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে, ওরে ওই যে দধি মন্থধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে পার ওপার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রাশি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব খেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গ নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননিছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গ নবযুগের চালক। এবারে আবৃত্তি করবে সঙ্ঘমিত্রা। আমরা সবাই জানি সম্প্রতি ওর দাদার অকাল এবং আকস্মিক প্রয়াণে ও খুবই শোকাহত মর্মাহত, আমরাও সবাই তাই। তার মধ্যেও আমার অনুরোধে সাড়া দিয়ে ও যেভাবে আবৃত্তি করতে রাজি হয়েছে, আমরা সকলেই ওর কাছে কৃতজ্ঞ। সঙ্ঘমিত্রা নজরুলকে নিয়ে আমার একটা ছোট্ট কবিতা আবৃত্তি করে শোনাবে। শুভম সপেয়া। বিদ্রোহী কবি নজরুলকে নিয়ে কাজলদার লেখা একটি অপূর্ব কবিতা আমি কাজলদার ইচ্ছেতে পড়ে শোনাচ্ছি। আমায় দিয়ে লেখাটির যথার্থ মূল্য প্রকাশ হবে কিনা জানি না, কিন্তু চেষ্টা করছি। তোমায় বলছি নজরুল, বিদ্রোহী কবি, তোমায় বলছি শোনো, আজকে তোমার বড়ই প্রয়োজন। চারিদিকে শুধু ধর্মীয় হানাহানি, বিদ্বেষ বিষ দাঙ্গার আয়োজন। তোমার লেখনী শানিত তরবারি, ধর্ম বিভেদ হয়ে যেত খান খান। তুমি পারতে টিকি দাড়ি টেনে ছিঁড়ে ঘটাতে সব ভণ্ডামির অবসান। তোমার কাছে অনুরোধ নজরুল, আর একবার অগ্নিবীণা বাজাও, সুরে ঝঙ্কৃত হোক বিষের বাঁশি, ধর্মে ধর্মে সম্প্রীতির ডালি সাজাও। আজকে তোমার শুভ জন্মদিনে ভারত মায়ের যত ভগিনী ও ভাই, হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ খ্রিস্টান, এক সুরে সবে সাম্যের গান গাই। নমস্কার। সোনারকাঠিদের প্রিয় সরোজদা, সরোজেন্দ্র ঘোষ চৌধুরী। সরোজদাকে আমরা নাচের লোক বলেই জানি, কিন্তু এবারে অন্য রূপে দেখব সরোজদা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সেদিন দুজনে।
বাতাসে ছিল তুমি জানো, আমার মনের গোলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমার মনের গোলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো, তোমার হাসির তুলনা। ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে তুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে, চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে তুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। দুজনে তুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। আমাদের রানা প্রতাপ সব পেয়েছি আসর খোদ কলকাতা জেলায় অবস্থিত। পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছি। বিরাটি, দুর্গানগর, মধ্যমগ্রাম, বাগুইহাটি, কেষ্টপুর, যাদবপুর, ঢাকুরিয়া, গার্ডেন রিচ, কোন্নগর। কলকাতা জেলায় অবস্থিত আসরের সোনারকাঠি বা কর্মীরা বিভিন্ন জেলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ছড়িয়ে ছিটিয়ে গেছি। কিন্তু আমাদের মনের যোগসূত্র কিন্তু একটা ছিলই, আছেও। না হলে এতদিন পরেও এত একাত্মবোধ করব কেন আমরা সবাই সবার সাথে, প্রত্যেকেই। এই প্রসঙ্গে একটা ছোট্ট বাস্তব ঘটনা বলি। জয়ন্ত সাহা বাবু, ওর কিন্তু অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন যেটা বলি ছিল না। তো আমাদের এই ভার্চুয়াল আসর সৃষ্টি হওয়ার পরে একদিন সজলদার সাথে ওর বাগুইহাটিতে রাস্তাতেই দেখা হয়েছিল। সজলদা খালি ওকে একটা কথা বলেছিল, বাবু তুই জানিস না তুই কি হারাচ্ছিস। ব্যাস, পরের দিন 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই বাবু স্মার্টফোন কিনে ফেললো। সুবীর করকে বলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও ঢুকে পড়লো এবং তারপর থেকে নিয়মিত যোগাযোগ রাখছে। বাবু একটা উদাহরণ, যেমন হাঁড়ি
চাল টিপে আমরা বুঝতে পারি, একটা চাল টিপে যে ভাতটা সেদ্ধ হয়েছে কি না। বাবুর ঘটনাটা এই জন্য বললাম যে আমরা সবাই, বাবুও তো দীর্ঘ 30-35 বছর ধরে বিচ্ছিন্ন, কিন্তু সামান্য সজলদার ওই একটা কথাতেই ও যেন সেই সোনালী অতীতটা ফিরে পেয়েছিল। কাজেই যতই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকি, বিভিন্ন জেলায় বা বিভিন্ন রাজ্যেও হয়তো কেউ এখন আছে, আমরা জানি না, বিদেশেও এক একজন থাকতে পারে, কিন্তু যদি কখনো সে টের পায় যে রানা প্রতাপ সব্যসাচীর আসর আবার ভার্চুয়ালি আবার তার পুনরুত্থান হয়েছে, সে না থেকে পারবে না। বঙ্গ সংস্কৃতি যেমন রবীন্দ্রনাথ বা নজরুলকে ছাড়া সম্ভব নয়, আমরা যারা নিখাদ ভালোবেসে আসরের সঙ্গে জড়িয়ে ছিলাম, আমাদের জীবনেও শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে রানা প্রতাপ সব্যসাচীর আসর ভুলবার নয়। নমস্কার, আমি জয়ন্ত শাহ বলছি। আজকে আমার নিবেদন রবি ঠাকুরের জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। 25শে বৈশাখ আনুষ্ঠানিকভাবে রবীন্দ্রনাথের জন্মদিন পালনের প্রথম উদ্যোগ নিয়েছিলেন তার ভাগ্নি সরলা দেবী। অর্থাৎ 1887 সালের 7ই মে, আজ থেকে 134 বছর আগে প্রথম 25শে বৈশাখ উৎসব শুরু হয়েছিল। রবীন্দ্রনাথের বয়স তখন 26 বছর। তবে তার আগের বছর অর্থাৎ 1886 সালের 25শে বৈশাখ শ্রীশচন্দ্র মজুমদারকে রবীন্দ্রনাথ একটি চিঠিতে লিখেছেন, আজ আমার জন্মদিন 25শে বৈশাখ। 25 বছর পূর্বে এই 25শে বৈশাখে আমি ধরণীকে বাধিত করতে অবতীর্ণ হয়েছিলাম। জীবনে এখন আরও অনেকগুলো 25শে বৈশাখ আসে, এই আশীর্বাদ করুন। বাড়ির ছোট ছেলে মেয়ে, ভাইপো ভাইজি, ভাগ্নে ভাগ্নির কাছে রবীন্দ্রনাথের সমাদরের অন্ত ছিল না। রবি মামার প্রতি সরলা দেবীরও ছিল গভীর ভক্তি। সেই ভক্তিবশতই তিনি তার রবি মামার জন্মদিন উৎসব সূচনা করলেন। সরলা দেবী তার আত্মজীবনী জীবনের ঝরা পাতায় সেই প্রথম জন্মদিন উৎসব, সেই প্রথম 25শে বৈশাখ পালনের বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন, রবি মামার প্রথম জন্মদিন উৎসব আমি করাই। তখন মেজ মামা সত্যেন্দ্রনাথ ও নতুন মামা যতীন্দ্রনাথের সঙ্গে তিনি 49 নং পার্ক স্ট্রিটে থাকতেন। অতি ভোরে উল্টোডাঙ্গির কাশিয়াবাগান বাড়ি থেকে পার্ক স্ট্রিটে নিঃশব্দে তার ঘরে বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা ও বাজার থেকে আনানো বেল ফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তার পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিলাম। তখন আর সবাই জেগে উঠলেন। পাশেই নতুন মামার ঘর। রবির জন্মদিন বলে একটা সাড়া পড়ে গেল। সেই বছর থেকেই পরিজনদের মধ্যে তার জন্মদিনের উৎসব আরম্ভ হলো। এরপর থেকে পারিবারিক পরিসরে কবির জন্মদিন নিয়মিতভাবে পালিত হয়ে এসেছে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। কবির বয়স বাড়ছে। শান্তিনিকেতনে তখন প্রখর দাবদাহ। গরমের ছুটির জন্য 25শে বৈশাখ আশ্রম খা খা করে। কবির সম্মতি নিয়েই আশ্রমিকরা ঠিক করেন 1936 সালের নববর্ষের দিন বর্ষবরণের পরই কবির জন্মদিন পালন করা হবে। তখন কবি 75 বছরের।
কবি সানন্দে সম্মতি দিলেন। এরপর থেকে নববর্ষের দিনই শান্তিনিকেতনে কবির জন্মদিন পালিত হতো। 1940 সালের কবির জন্মোৎসবে শান্তিনিকেতনে আম্রকুঞ্জে গানের সঙ্গে কবির বিভিন্ন রচনা থেকে পাঠ চলছে। শান্তিনিকেতন সংকলন থেকে পড়া হয়েছিল নববর্ষ প্রবন্ধ। এই ব্রাহ্ম মুহূর্তে আমরা আশ্রমবাসীরা আমাদের নতুন বৎসরের প্রথম প্রণামটিকে আমাদের অনন্তকালের প্রভুকে নিবেদন করার জন্য এখানে এসেছি। এই প্রণামটি সত্য প্রমাণ হোক। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা প্রশ্ন আবৃত্তি করছে স্বরূপ সাহা। শুভম সপ্পেজি আসন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ-নাশ। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহিরে দ্বারে আজি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছি নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে এশা বন্দ্যোপাধ্যায়। এশা হলো আমাদের সকলের প্রিয় দেবুদা, শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, শিল্পী এশা বন্দ্যোপাধ্যায়। ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহ হারা। ঝড়ো ঝড়ো বরিশে ফিরে
এবারে শঙ্খ ঘোষের একটা কবিতা মিথ্যে কথা আবৃত্তি করে শোনাচ্ছে অরুণ বিশ্বাস। রানা প্রতাপ সব পেয়েছি আসরের রবীন্দ্র নজরুল সন্ধ্যার এই ভার্চুয়াল অনুষ্ঠানে প্রথমে সবাইকে জানাই শুভম সপেয়া। আমার নিবেদন কবি শঙ্খ ঘোষের মিথ্যে কথা। লোকে আমার ভালোই বলে দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলাম। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো, আদর করে দেখিয়ে দিলে পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন শুনি না কখনো। বলি না তাই সেসব কথা, সাবলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি ব্যাকো আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলেন রবীন্দ্রনাথকে। শুভ সপেয়া। এবারে রবীন্দ্রনাথের ঋতুরঙ্গ পরিবেশন করবে রাজেশ কুণ্ডু, বৈশাখী কুণ্ডু এবং পরিচিতা পাল। বৈশাখী কুণ্ডু হচ্ছেন রাজেশের স্ত্রী এবং পরিচিতা পাল রাজেশের ভাগ্নী। অনুষ্ঠান ঋতুরঙ্গ। রবীন্দ্রনাথ মূলত ভাববাদী। তার এই ভাববাদ প্রেম পূজা পর্বের মতো প্রকৃতি, নিঃসর্গ ও ঋতুচক্রেও স্পষ্ট। তিনি ঋতুর ভিতর নানা রং ও বর্ণের খেলা যেমন লক্ষ্য করেছেন, তেমনি দেখেছেন প্রকৃতির লীলালাস্য। আজকের এই বিশেষ দিনে আমাদের ক্ষুদ্র নিবেদন ঋতুরঙ্গ। ঋতুরঙ্গের প্রথম ঋতু গ্রীষ্ম। গ্রীষ্ম তীব্রতার সময়, গ্রীষ্ম দাবদাহের সময়। শুধু তাই নয়, গ্রীষ্ম কবির আবির্ভাবের সময়, গ্রীষ্ম নতুনকে আহ্বানের সময়। চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার, বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরোধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। এসেছে শরৎ হিমেল পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল ভেলা ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। বেঁধেছি কাশের গুচ্ছ আমরা, বেঁধেছি কাশের গুচ্ছ আমরা, গেঁথেছি সে ফালে মালা। নবীন ধানের মঞ্জরি দিয়ে
সাজিয়ে এনেছি ডালা, বেঁধেছি কাশের গুচ্ছ। বঙ্গের ঋতুচক্রের শরৎ শেষের রিক্ততা, শূন্যতা নিয়ে আবির্ভূত হয় হেমন্ত। হেমন্ত ঋতুর শুরুতে যেমন থাকে বৈরাগ্যের বিষণ্ণতা, তেমনি পরবর্তীকালে লক্ষ্মী দেবীর আশীর্বাদে আবির্ভূত হয় রাশি রাশি ভাড়া ভাড়া কনকধান। হিমের রাতের ওই গগনে দ্বীপগুলি রে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি রে। বঙ্গ ঋতুনাট্য মঞ্চে এরপরে আবির্ভূত হন শীত। চরম শুষ্কতায় পরিপূর্ণ এই সময় বাঙালি নিয়ে আসে উৎসবের ডালি, পিঠে পায়েসের সঙ্গে গন্ধে মুখরিত হয় বঙ্গভুবন। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে আর ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। এরপর আসে বসন্ত। বঙ্গ ঋতুচক্র পরিক্রমা শেষ করার দায় যেন তার। আবির রঙে রাঙা হয়ে আসে এই বসন্ত। এই বসন্ত নতুন আগমনের বার্তা দেয়। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। দুঃসময় রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি আবৃত্তি করে শোনাবে দেবাশিস পাল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থের দুঃসময় কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মডমর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, হেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। এখনো সম্মুখে রয়েছে শুচি সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবই দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, উড়ি বিহঙ্গ উড়ি বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি,
এসো এসো শুলে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধ, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন, উষা দিশা হারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। নমস্কার। সুব্রত গোস্বামী এই অনুষ্ঠানটার পেছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে ও। তার মধ্যেও সময় বের করে ও একটি নজরুল গীতি পরিবেশন করছে। দূর দীপবাসিনী, শিল্পী সুব্রত গোস্বামী। শুভম সপেয়া, আমি সুব্রত গোস্বামী। এতদিন পরে মুখ দেখে যদি কেউ বুঝতে না পারেন তাহলে বলি, গুপি গাইন বাঘা বাইন যে হয়েছিল, আমি সেই গুপি গাইনের গুপি। আমি আজকে একটা নজরুল গীতি আপনাদের সামনে গেয়ে শোনাবো। তা গুপি গাইনের সঙ্গে বাঘা বাইন, প্রবীর দাস ছোট আমার পাশে তো নেই, তাই তবলায় সঙ্গত করার মতো কেউ নেই, ওই জন্য ট্র্যাকে গানটা গাইতে হচ্ছে। ট্র্যাকেই শুনুন। দূর দীপবাসিনী দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী দূর দীপবাসিনী। প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, শুনেছি তোমারি অশান্ত রাগিনী, শুনেছি তোমারি অশান্ত রাগিনী। দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী দূর দীপবাসিনী। বাজাও কে বনসুর পাহাড়ি বাঁশিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে। বাজাও কে বনসুর পাহাড়ি বাঁশিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে। তব কবরী মূলে নব এলাচের ফুল, কুসুম বিলাসিনী। দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী দূর দীপবাসিনী। শুভম সপেয়া। এবারের শিল্পী সুবীর কুমার কর, আমাদের কাছে বাপি এই হিসেবেই বেশি পরিচিত।
বাপির কথাটা না বললেই নয়। এই যে নতুন করে আবার নবরূপে প্রযুক্তির দৌলতে আমরা আবার পুরনো দিন, পুরনো বন্ধু বান্ধব, সোনালি অতীত সব যে ফিরে পেয়েছি, পুরোটাই বাপির কল্যাণে। শুধু এই নতুন ভার্চুয়াল আসরটা সৃষ্টি করাই নয়, বাপির একটা বড় অবদান আমি বলবো। গত 40-45 বছর ধরে ও টানা আসরের শুরু থেকে আজ পর্যন্ত ওই একমাত্র যে সমানে যতদূর সম্ভব সোনারকাঠি ভাই বোন এবং কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, এবং সেই যোগাযোগেরই ফলশ্রুতিতে আজকে আমাদের এই ভার্চুয়াল আসর বাপি সৃষ্টি করতে পেরেছে, কারণ ও সেই যোগাযোগটা রেখেছিল দীর্ঘদিন ধরে। কারণ ওই যে বললাম 90-92 সালের পর থেকে তো আসরটারই অস্তিত্ব ছিল না। কাজেই কোনো অর্থেই বাপির অবদানকে আমরা অস্বীকার করতে পারবো না। সেই বাপি এবার হারমোনিকা, যেটাকে আমরা মাউথ অর্গান বলি, বাপির এই গুণটা সত্যি আমাদের জানা ছিল না। আনন্দ লোকে মঙ্গলা লোকে, এই গানটি, এই রবীন্দ্রসঙ্গীতের সুর এবার বাপির হারমোনিকায় আমরা শুনব। শিল্পী সুবীর কুমার কর। আমরা এবার অনুষ্ঠানের একেবারে অন্তিম পর্বে এসে পৌঁছেছি। শেষ করব রবীন্দ্র নৃত্য দিয়ে। নেচেছেন অর্চনা কর্মকার সাহা। অর্চনা একটা অদ্ভুত গান নির্বাচন করেছে। এই গানের রেশটা টেনেই আমাদের অনুষ্ঠান শেষ হবে। গানটার আমি আর উল্লেখ করলাম না, সবাই শুনতে শুনতে অতীত দিনের স্মৃতিচারণ করতে করতে আজকের অনুষ্ঠানে রেস্ট নিয়ে যার যার মতো আবার দৈনন্দিন কাজে ফিরে যাব। সবাই ভালো থেকো। শুভম সপেয়া। পুরানো সেই
প্রাণীর কথা ভুলবি কি রে? হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়? আয় আর একটিবার আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে আয়। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে? হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়? আয় আর একটিবার আয় রে সখা প্রাণীর মাঝে আয়।